গাজা জুড়ে ইসরায়েলি বর্বরতায় আরও ৭৯ ফিলিস্তিনির মৃত্যু। নৃশংস হামলায় একসাথে ৯ সন্তান হারিয়ে দিশেহারা চিকিৎসক। হামাসের হামলা থেকে বাঁচতে ফিলিস্তিনিদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে আইডিএফ। এপির অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য, অমানবিক আচরণে নিন্দার ঝড়। আলোচনায় কান উৎসবে সেরা চলচ্চিত্রের খেতাব জয়ী সিনেমার পরিচালক। ইরান সরকারের রোষানলে পড়লেও সিনেমা বানানো বন্ধ করেননি জাফর পানাহি। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইশরাত জাহান। গাজায় খাবারের অভাবে মৃত্যু হয়েছে আরও এক শিশুর। ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর নারকীয় তাণ্ডবে প্রাণ হারিয়েছেন অন্তত ৭৯ ফিলিস্তিনি। নুসেরাত শরণার্থী শিবিরে ভয়াবহ হামলায় অঞ্চলটিতে উদ্ধার কার্যক্রম পরিচালনাকারী প্রধানের মৃত্যু হয়েছে। মারা গিয়েছেন তার স্ত্রীও। উত্তর দক্ষিণ গাজায় একযোগে বিমান ও স্থল অভিযান চালায় আইডিএফ। খান ইউনিস সহ অন্যান্য স্থানে টার্গেট করা হয় শরণার্থী শিবির ও হাসপাতাল। এদিকে গাজায় ত্রাণ বিতরণ শুরু হলেও তা চাহিদার তুলনায় নিতান্তই অপ্রতুল। খাবারের অভাবে ৭০,০০০-এর বেশি শিশুর অপুষ্টিজনিত রোগে মৃত্যু হতে পারে শঙ্কা করছে জাতিসংঘ। মায়ের কোলে সন্তানের মরদেহ পৃথিবীর সবচেয়ে মর্মান্তিক দৃশ্য এটি। একসাথে ৯ সন্তান হারালেন গাজার এক মা। শত শত আহত শিশুর জীবন বাঁচাতে লড়াই করা ডাক্তার আলা আমির বাঁচাতে পারেননি নিজ সন্তানদের। হাসপাতালে দায়িত্ব পালনের সময় ইসরায়েলের নৃশংস হামলার শিকার হয় তার বাড়ি। দগ্ধ হয়ে মৃত্যু হয় সন্তানদের। বেঁচে যাওয়া এক সন্তান ও স্বামীও এখনও লড়াই করছে মৃত্যুর সঙ্গে। যুদ্ধাহত শিশুদের বাঁচাতে যার দিনরাতের লড়াই, তার হাতেই আজ ৯ সন্তানের পোড়া লাশ। এমন মর্মান্তিক দৃশ্য হার মানায় যে কোনো ট্র্যাজেডি গল্পকে। আলা আমির আল নাজ্জার গাজার শিশু চিকিৎসক। প্রতিদিনের মতো কাজ করছিলেন হাসপাতালে। হঠাৎই খবর পান তার নিজের বাড়িতে হয়েছে নৃশংস হামলা। খালি পায়ে ছুটে যান ঘরে। গিয়ে যা দেখলেন তা যেন ভয়াবহ এক দুঃস্বপ্ন। ঘরবাড়ির জায়গায় এখন শুধুই ধ্বংসস্তূপ। এর মাঝেই খুঁজতে থাকেন ১০ সন্তান ও স্বামীকে। উদ্ধারকর্মীদের সহায়তায় একে একে বের করে আনা হয় তার সন্তানদের পোড়া মরদেহ। আমার মামি শিশু চিকিৎসক, যিনি সারা জীবন শিশুদের জীবন বাঁচিয়েছেন, তাকেই হারাতে হলো নিজ সন্তানদের। ধ্বংসস্তূপে আমার ভাই ও তার সন্তানদের খুঁজছিলাম। এক এক করে বাচ্চাদের নাম ধরে রাখছিলাম, কিন্তু কারো সাড়া পাইনি। হঠাৎ একটা পোড়া মরদেহ দেখতে পাই। এরপর একে একে বের করে আনা হয় পুড়ে যাওয়া ছোট ছোট দেহগুলো। মেয়ে রিভালের ঝলসানো মরদেহ বের করে আনতেই কোলে নিতে চাইলেন মা ডাক্তার আলা। উদ্ধারকর্মী যখন আমার হাতে এক শিশুর মরদেহ তুলে দিচ্ছিলেন, ঠিক পাশেই দাঁড়ানো ছিলেন ভাবি। হঠাৎ চিৎকার করে বললেন, এটা রিভাল, ওকে আমার কোলে দাও। ভাবুন, একজন মায়ের প্রকৃত অনুভূতি, যেন এখনো বেঁচে আছে তার মেয়ে। কি গভীর মায়া, কি অসহ্য যন্ত্রণা। ডাক্তার আলার বেঁচে যাওয়া ১১ বছরের সন্তান এবং স্বামীও এখন লড়ছে মৃত্যুর সঙ্গে। রেজবানা সাইমা, যমুনা নিউজ। হামাসের আক্রমণ থেকে বাঁচতে নিরীহ ফিলিস্তিনিদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে ইসরায়েলের সেনারা। ফিলিস্তিনিদের জিম্মি করে বিভিন্ন টানেল ও ভবনে ঢুকতে তারা বাধ্য করে। গাজায় ১৯ মাস ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে এই বর্বরতার সাক্ষী হয়েছেন বহু নিরস্ত্র ফিলিস্তিনি। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে তুলে ধরা হয়েছে ইসরায়েলি বাহিনীর এই ভয়াবহতা। এ দৃশ্য গেল বছরের। সামরিক অভিযান চালানোর সময় এভাবেই এক নিরস্ত্র ফিলিস্তিনিকে মানবঢাল হিসেবে ব্যবহার করে ইসরায়েলি সেনারা। ভয়াবহ ওই ঘটনা নিয়ে তোলপাড় ওঠে বিশ্বজুড়েই। গেল ১৯ মাস ধরে গাজায় চলছে ইসরায়েলি তাণ্ডব এবং বর্বরতা। অভিযানের সময় নিরস্ত্র ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহার করা নিয়মিত ঘটনায় পরিণত করেছে ইসরায়েলি বাহিনী। সম্প্রতি এই ইস্যুতে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি, যাতে তুলে ধরা হয়েছে ইসরায়েলি এই অমানবিকতা।
প্রতিবেদনে আবু হামদান নামের এক ফিলিস্তিনির কথা তুলে ধরে এপি। ভুক্তভোগী জানান, ইসরায়েলি সেনাদের পোশাক পরিয়ে তাকে পাঠানো হতো বিভিন্ন স্থানে, যাতে হামাস সদস্যরা তাকে আইডিএফ সেনা ভেবে ভুল করে গুলি করতে পারে। এক্ষেত্রে সহজেই বোঝা যেত হামাস সদস্যদের অবস্থান। এপি জানায়, অনেক সময় মানবঢাল হিসেবে ব্যবহৃত ব্যক্তির শরীরে সেট করা থাকত ক্যামেরা, যার মাধ্যমে ইসরায়েলি কমান্ড সেন্টার থেকে সরাসরি পর্যবেক্ষণ করা হতো হামলার দৃশ্য। প্রতিবেদনে আরও বলা হয়, ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহারের এই পদ্ধতির নাম মস্কুইটো প্রোটোকল। কখনো কখনো বন্দি ফিলিস্তিনিদের 8 ঘন্টার বেশি হাঁটানো হতো। কোনো কোনো দিন অভিযানে 6 জন পর্যন্ত মানবঢাল ব্যবহার করত ইসরায়েলিরা। আন্তর্জাতিক আইনে সামরিক অভিযানে মানবঢাল ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ। নিরীহ ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহারের এসব অভিযোগ তদন্ত করা হচ্ছে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। গাজায় বর্বরতা চালানো ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়নে যেন একজোট হয়েছে আরব বিশ্ব। আগ্রাসন থামাতে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ মুসলিম দেশগুলো এখন হামাসকে নিশ্চিহ্ন করতে উঠে পড়ে লেগেছে। উপত্যকা থেকে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের বিতাড়ন ও আত্মসমর্পণের শর্ত দিয়ে গাজা নিয়ে নিজেদের পরিকল্পনা তুলে ধরছে সৌদি আরব, মিশর, জর্ডানের মতো দেশগুলো। পশ্চিমাদের সুরে কথা বলে ফিলিস্তিনিদের সাথে বিশ্বাসঘাতকতার নজির স্থাপন করছেন মাহমুদ আব্বাসও। 7 বছরের মধ্যে প্রথমবার লেবানন সফরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। লক্ষ্য দেশটিতে অবস্থানরত ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের নিরস্ত্র করা। বরাবরই ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের বিরুদ্ধে এই নেতার অবস্থান আলোচিত সমালোচিত। গাজার বর্তমান পরিস্থিতির জন্য ইসরায়েল নয়, তার চোখে দায়ী হামাস। এমনকি হামাসকে অকথ্য ভাষায় গালি দেওয়ার পাশাপাশি আত্মসমর্পণ করতেও বলেছেন তিনি। গাজা ইসরায়েলি আগ্রাসনে 1.5 বছর পেরিয়ে গেলেও যুদ্ধ বন্ধে কার্যকর ভূমিকা রাখতে দেখা যায়নি আরব দেশগুলোকে। বর্বরতা না থামলেও যুদ্ধ পরবর্তী গাজা নিয়ে নিজেদের পরিকল্পনা সাজিয়ে ফেলছে সৌদি আরব, মিশর, জর্ডান সহ বিভিন্ন মুসলিম দেশ। গণমাধ্যমে প্রকাশিত খবর, সব দেশের পরিকল্পনাতেই রয়েছে গাজার শাসনভার থেকে হামাসের সরে যাওয়ার দাবি। স্বাধীনতাকামী গোষ্ঠীটিকে নিরস্ত্রীকরণ, আত্মসমর্পণের পাশাপাশি নিজ জন্মভূমি থেকে বিতাড়িত করার পরিকল্পনা আরবদের। বিভিন্ন সূত্রের বরাতে একাধিক ইসরায়েলি গণমাধ্যমের খবর, গত ফেব্রুয়ারিতে শাসনভার থেকে হামাসকে সরিয়ে গাজা পুনর্গঠনের প্রস্তাব চূড়ান্ত করেছে সৌদি আরব। প্রতিবেদনে বলা হয়, হামাস আত্মসমর্পণ না করলে উপত্যকা পুনর্গঠনে আর্থিক সহায়তা না করার সিদ্ধান্ত রিয়াদের। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেতস বলছে, গত মার্চে হামাসকে নিরস্ত্রীকরণের শর্তে যুদ্ধ বন্ধের প্রস্তাব দিয়েছে জর্ডান। এমনকি এই প্রস্তাবে 3000 স্বাধীনতাকামীকে গাজা থেকে বের করে দেওয়ার সুপারিশ করেছে আম্মান। হামাসের আত্মসমর্পণের পক্ষে সরব মিশরও। গত এপ্রিলে দেশটিও স্বাধীনতাকামী গোষ্ঠীটিকে গাজার শাসনভার ছাড়ার প্রস্তাব দিয়েছে। বলা হচ্ছে, আরব নেতাদের এসব তৎপরতা যেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাওয়ারই প্রতিফলন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ৭৮তম কান উৎসবে সেরা সিনেমার পুরস্কার পাম ডিওর জিতেছে ইরানি পরিচালক জাফর পানাহির সিনেমা ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। স্থানীয় সময় শনিবার ঘোষণা করা হয় বিজয়ীর নাম। 21টি চলচ্চিত্রকে পেছনে ফেলে সেরার খেতাব জয় করে সিনেমাটি। 22 বছর পর কান উৎসবে ফিরেই জাফর পানাহি করলেন বাজিমাত। এদিকে গ্র্যাপ্রি পেয়েছেন ইয়েকেন থ্রিয়ার সেন্টিমেন্টাল ভ্যালু চলচ্চিত্রটি। দি সিক্রেট এজেন্ট সিনেমার জন্য সেরা পরিচালক ক্লেবার মেন্ডোসে। একই চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতা ওয়াগনার মাউর। সেরা অভিনেত্রীর পুরস্কার গেছে নাদিয়া মেল্লিতির ঝুলিতে। ইরানের চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহির প্রত্যাবর্তন যেন কোনো সিনেমারই গল্প। টানা 15 বছর নিজ দেশে ছবি বানানোর উপর নিষেধাজ্ঞা ছিল তার। এরপরও তৈরি করে গেছেন, গোপনে পাচার করেছেন বিদেশি উৎসবে। জেলও খেটেছেন একাধিকবার। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবের অংশ নিয়েই করলেন বাজিমাত। জিতে নিলেন সর্বোচ্চ পুরস্কার পাম ডিওর। ট্রফি হাতে দেশের মানুষের মুক্তি আর ঐক্যের প্রত্যাশা জানান পানাহি। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে সেরা সিনেমার নাম ঘোষণা। পাম ডিওর জিতল ইরানের ছবি ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। আবেগ আপ্লুত নির্মাতা জাফর পানাহি।
পুরস্কারের মঞ্চে ইরানের মানুষের ব্যক্তি স্বাধীনতা আর মুক্তির পক্ষে কথা বলেন তিনি। মতবিরোধ দূর করে এক হওয়ার আহ্বান জানান। ৬৪ বছর বয়সী জাফর পানাহি এমন একজন নির্মাতা যিনি চলচ্চিত্র দিয়েই বছরের পর বছর লড়াই করে গেছেন কট্টরপন্থী সরকারের বিরুদ্ধে, আর তার জন্য চড়া মাশুলও গুনতে হয়েছে। সিস্টেমের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে ২০১০ সাল থেকে চলচ্চিত্র নির্মাণ নিষিদ্ধ ছিল তার জন্য। বিদেশ ভ্রমণেও ছিল নিষেধাজ্ঞা। এরপরও অবশ্য ছাড়েননি ক্যামেরা। গোপনে চালিয়ে গেছেন সিনেমা তৈরির কাজ। সরকারের নজর এড়িয়ে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবেও পাঠিয়েছেন সেসব। তার একাধিকবার জেলবন্দি থাকার অভিজ্ঞতায় তৈরি স্বর্ণপাম জয়ী এই রিভেঞ্জ থ্রিলার। উৎসবে অংশ নিয়ে জানালেন সে গল্প। ছবিতে যা দেখানো হয়েছে তা প্রায় অর্ধশত বছর ধরে ইরানের কারাগারে বন্দী থাকা মানুষগুলোর অভিজ্ঞতা। মাঝে মাঝে আমার হাস্যকরই লাগে। একজন শিল্পীকে কারাগারে ছুড়ে দেওয়ার অর্থ কি হতে পারে? আপনারা কি বুঝতে পারছেন? জেলে গিয়ে আরো নতুন আইডিয়া পাচ্ছেন তারা। ইরান সরকারের রোশানলে থাকায় গ্রেফতারের শঙ্কা থাকলেও আবারও দেশে ফিরতে চান সাহসী নির্মাতা জাফর। জানান কোনো কিছুকেই ভয় করেন না তিনি। আবারও নিতে চান চলচ্চিত্র নির্মাণের চ্যালেঞ্জ। দেশের সব মানুষের মতোই আমার আচরণ, যেখানে প্রতিনিয়ত বাধা, পর্দা নিয়ে কড়াকড়ি। এরপরও অনেকে তা মানছে না। সেটা কি বিপজ্জনক নয়? উৎসব শেষ হলেই আমি তেহরান যাব। ২০০৩ সালের সবশেষ কান উৎসবে গিয়েছিলেন চলচ্চিত্র ক্রিমসন গোল্ড নিয়ে। ২২ বছর পর স্ত্রী তাহিরি সাইদি ও মেয়ে সলমাসকে নিয়ে এবারের ফ্রান্স যাত্রা আরও স্মরণীয় হয়ে থাকবে তার জন্য। স্বর্ণপাম জয়ের মধ্য দিয়ে ইউরোপের ৩টি বড় ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ছবির পুরস্কার জয়ের বিরল রেকর্ড গড়েছেন জাফর। ডরথি তাসরিন, যমুনা নিউজ। কান চলচ্চিত্র উৎসবের শেষ দিনে শহর জুড়ে হঠাৎ ব্ল্যাকআউট। শহরের সরবরাহকারী লাইনে অগ্নিকাণ্ডের জেরে বন্ধ বিদ্যুৎ, বাধাপ্রাপ্ত সিনেমা প্রদর্শন। বিপাকে পড়ে আয়োজকরাও। নগরীর অন্যান্য এলাকার মতোই গরম খাবার আর কফি জোটেনি ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে যাওয়া হাজার হাজার অতিথির। এত বড় আয়োজনের মুহূর্তে এমন ঘটনায় চলছে তোলপাড়। পুলিশ বলছে নাশকতার উদ্দেশ্যেই ধরিয়ে দেওয়া হয়েছে আগুন। অপরাধীর সন্ধানে চলছে তল্লাশি। কান চলচ্চিত্র উৎসবের জাঁকজমকের মধ্যে হঠাৎ অন্ধকারে ডুবে গেল পুরো শহর। আয়োজনের শেষ দিন অনুষ্ঠান শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে কান সহ ফ্রান্সের দক্ষিণ পূর্বাঞ্চলীয় ১.৫ লাখের বেশি স্থাপনা। বড় ধরনের অসুবিধায় পড়তে হয় আয়োজক কমিটিকে। স্ক্রিনিং করা সম্ভব হয়নি বেশ কয়েকটি সিনেমা। মূলত কান শহরে বিদ্যুৎ সরবরাহকারী লাইন অকেজো হওয়ায় তৈরি হয় এই দুর্ভোগ। শহর থেকে ২৩ কিলোমিটার দূরের ট্যানিরন গ্রামের হাই ভোল্টেজ একটি সাবস্টেশনে আগুন ধরে যাওয়ায় ব্ল্যাকআউটের কবলে পড়ে কান সহ অন্যান্য শহর। পুলিশের বক্তব্য, নাশকতার উদ্দেশ্যেই ঘটানো হয়েছে অগ্নিকাণ্ড। অপরাধীকে আটকে পুরো দমে চলছে তল্লাশি আর তদন্ত। এখনও নাগাল পাওয়া যায়নি দুষ্কৃতিকারীর। বৈদ্যুতিক স্থাপনার ক্ষতিসাধন মারাত্মক অপরাধ। অপরাধীকে শনাক্তে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী। অতি দ্রুত তাকে খুঁজে বের করা হবে, আইনের আওতায় আনা হবে। এদিকে বিদ্যুৎ না থাকায় চরম বিপাকে পড়তে হয় কান শহরের বাসিন্দাদের। ট্রাফিক সিগন্যাল অকেজো হয়ে রাস্তায় তৈরি হয় দীর্ঘ যানজট। ব্ল্যাকআউটের জেরে রান্না হয়নি বেশিরভাগ রেস্তোরাঁয়। বন্ধ ছিল কফি মেশিন। বরফ গলে যাওয়ায় অনেক দোকানে ফেলে দিতে হয়েছে আইসক্রিম। বিদ্যুৎ না থাকায় কার্ডে বিল নিতে পারছি না, বাধ্য হয়ে ক্যাশে পেমেন্ট নিতে হচ্ছে। কফি মেশিন অকেজো, সুতরাং কাস্টমার যারা আসছেন তাদের শুধু পানি দিচ্ছি। সব পদের খাবার রান্না করা সম্ভব হচ্ছে না। ঠান্ডা খাবার তো আর পরিবেশন করতে পারি না। সকাল 10টা থেকে বিকাল 3টা, টানা 5 ঘন্টা পর কানসহ আশেপাশের কিছু শহরে চালু হয় বিদ্যুৎ সংযোগ। যদিও তার আগেই জেনারেটর ব্যবহার করে কান চলচ্চিত্র উৎসবে ইতি টানে আয়োজক কমিটি। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। ইউক্রেনের রাশিয়ার সিরিজ হামলায় দুদিনে নিহত কমপক্ষে 13 জন, আহত অন্তত 56 জন। শুক্রবার থেকে ইউক্রেনের বিভিন্ন এলাকায় টানা বিমান ও ড্রোন হামলা চালায় মস্কো। শনিবার রাজধানী কিয়েভে ছোড়া হয়েছে 250 ড্রোন এবং 14টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এতে ক্ষতিগ্রস্ত হয় আবাসিক ভবন সহ নানা স্থাপনা। রেল স্টেশনে আশ্রয় নেয় আতঙ্কিত বাসিন্দারা। প্রাণ যায় অন্তত 3 জনের। এছাড়াও শহরের 2টি স্কুল এবং একটি স্বাস্থ্যকেন্দ্রেও হয় হামলা।
দ্বিতীয় দফায় ৩০৭ জন করে যুদ্ধবন্দী বিনিময় করল রাশিয়া ও ইউক্রেন। শনিবার নিজ নিজ দেশে ফিরেছেন মুক্তিপ্রাপ্তরা। তারা সবাই সামরিক বাহিনীর সদস্য। তথ্যটি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর আগে শুক্রবার ৩৯০ জন করে বন্দী বিনিময় করে দুই দেশ, যা ৩ বছরের মধ্যে সবচেয়ে বড়। এর আগে তুরস্কে সরাসরি বৈঠকে ১,০০০ করে যুদ্ধবন্দী বিনিময়ে রাজি হয় উভয় পক্ষ। বাড়ির উঠোনে এসে ভিড়ল দৈত্যাকৃতির বিশাল জাহাজ, তবুও ঘুম ভাঙল না মালিকের। অবাক করার মতো এই ঘটনা ঘটেছে নরওয়ের ট্রন্ডহেইম ফিওর্ড নামক এলাকায়। বৃহস্পতিবার দিনের আলো ফোটার আগেই ৪৪৩ ফুট দীর্ঘ এক কার্গো শিপ জোহান হেলবার্গ নামের ওই বাসিন্দার লনে উঠে পড়ে, যা সম্পূর্ণটাই ঘটে নিঃশব্দে। তবে সৌভাগ্যবশত ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। নরওয়ের শান্ত সকালে হঠাৎ যেন সিনেমার দৃশ্য। বিশাল এক পণ্যবাহী জাহাজ এসে ভিড়েছে এক ব্যক্তির বাড়ির প্রাঙ্গণে। এ ঘটনা দেখে চোখ কপালে উঠেছে আশপাশের প্রতিবেশীর। লম্বায় ১৩৫ মিটারের বিশাল জাহাজটির আঘাত থেকে একটুর জন্য রক্ষা পায় জোহান হেলবার্গ নামের ওই ব্যক্তির বাড়ি। এত বড় ঘটনাতেও বেঘরে ঘুমাচ্ছিলেন তিনি। বহু ডাকাডাকি আর চেষ্টার পর মিস্টার হেলবার্গকে ডেকে তোলেন তার প্রতিবেশী। আমি দৌড়ে তার বাড়িতে যাই। ভেবেছিলাম তিনি বাইরে এসে দাঁড়িয়েছেন। দেখি এত বড় ঘটনাতেও বাড়িতে কোনো সাড়া শব্দ নেই। বহুবার দরজার কলিং বেল বাজালাম, তবুও কোনো সাড়া পেলাম না। ফোনে কল দিলে তিনি ধরলেন। বললাম, মিস্টার হেলবার্গ, বাইরে আসুন, আপনার বাড়িতে বিশাল এক অতিথি এসেছে। সকালবেলা বিরক্তিকর কলিং বেলের শব্দে ঘুম ভাঙে। জানালা দিয়ে মাথা বের করে দেখি বিশাল এক জাহাজ, আর ৫ মিটার সামনে আসলে সরাসরি বেডরুমে এসে ভিড়ত জাহাজটি। সাইপ্রাসের পতাকাবাহী এনসিএল স্টলেন নামের কার্গো জাহাজটিতে মোট ১৬ জন ক্রু ছিল। নরওয়ের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এলাকার দিকে যাত্রা করছিল এটি। পথেই নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে দুর্ঘটনা। এর আগে ২০২৩ সালে একইভাবে আটকা পড়েছিল জাহাজটি। সেবার অবশ্য নিজ চেষ্টাতেই অবমুক্ত হতে পেরেছিল নৌযানটি। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। মালয়েশিয়ায় কাল থেকে শুরু হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রজোট আসিয়ানের শীর্ষ সম্মেলন। যোগ দেবেন ১৯ দেশের শীর্ষ নেতা এবং বিভিন্ন পর্যায়ের ২০,০০০ প্রতিনিধি। এবারের আয়োজনে নতুনত্ব আসিয়ান গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি ও চীন, এই ৩ আঞ্চলিক ব্লকের উচ্চ পর্যায়ের পৃথক সম্মেলন। পাশাপাশি মিয়ানমারের সামরিক ও গণতান্ত্রিক সরকারের মধ্যে সংলাপের উদ্যোগ নিচ্ছে এই জোট। তবে বাংলাদেশের সদস্য হওয়া নিয়ে আপাতত কোনো সুখবর নেই। দক্ষিণ পূর্ব এশিয়া মানে শুধু সমুদ্র আর দ্বীপপুঞ্জের বিনোদন কেন্দ্র নয়, বরং গত ৪ দশকে তাক লাগিয়েছে এই অঞ্চলে ধারাবাহিক উন্নয়ন। তাই তো এসব দেশ এখন নিয়ন্ত্রণ করছে বৈশ্বিক অর্থনীতির প্রায় ৯%। বলা হয় এই দাপটের কৌশলগত কেন্দ্রবিন্দু অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন বা আসিয়ান। জোটের ১০ সদস্য ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনেই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া। এবার আসিয়ান শীর্ষ সম্মেলনের পর্দা উঠছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। আয়োজন এমন সময় হচ্ছে যখন বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক টানাপোড়েন আর অর্থনৈতিক অনিশ্চয়তা মাথাচাড়া দিচ্ছে আঞ্চলিক নিরাপত্তা ইস্যু। তাই এবার মিয়ানমারের চলমান সংকট সমাধানে গুরুত্ব দেবে আসিয়ান। কথা হবে দক্ষিণ চীন সাগর বিরোধ নিয়ে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রভাব মোকাবেলায় স্বাধীন কৌশলগত প্ল্যাটফর্ম তৈরি নিয়ে একমত হতে চাইবেন আসিয়ান গালফ কোঅপারেশন কাউন্সিল ও চীনের শীর্ষ নেতারা। ২০৫০ সাল, ২৫ বছর পরে যদি দেখি, তাহলে আপনি মনে করতে পারেন যে চীনা টোটাল জিডিপি উইল বি ইন দ্য রেঞ্জ অফ $50 trillion, ASEAN would be in the range of $30 trillion, India will be in the range of $25-30 trillion. কাজে এগুলো হচ্ছে আগামী দিনের সারা পৃথিবীর সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি। ১.৫ দশক ধরে আসিয়ানের সদস্য পদ পেতে মরিয়া বাংলাদেশ। জোট সদস্য বিভিন্ন দেশের সরকার প্রধানের কাছেও এই বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিবাচক সাড়া দিয়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড। শেষ পর্যন্ত আলোচনা বেশি দূর গড়ায়নি, তবে এবার জোরে সোরে আলোচনা হবে পূর্ব তিমুরের সদস্য পদ নিয়ে। বিমস্টেক ওয়াইড কোঅপারেশন যেগুলো আছে, 7টা সেক্টর আইডেন্টিফাই করা হয়েছে, সেগুলোতে আমাদের জোর দিতে হবে। আর এফটিএর আলোচনা আসিয়ানের কোনো পার্টিকুলার দেশের সাথে, যেখানে আমাদের হয়তো বেশি লাভ হবে, আমাদের বাণিজ্য হলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তাদের সাথে, সেখানে হয়তো আমরা চিন্তা করতে পারি।
46তম আসিয়ান শীর্ষ সম্মেলন শেষ হবে 27 জুন। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, মালয়েশিয়া। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্কে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।